করা বা না করা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি বহুত বার্তায় বিশ্বাস করেন না? একটা ঘটনা তখনই সত্যি হয় যখন তা নিজের সাথে ঘটে, যখন বহুত আসে। আপনি মনে করছেন পৃথিবীতে বহুত বলতে কিছু নেই, আছে, সব আছে। আর আছে বলেই মানুষ এত ভয় পায়। মানুষের লাল রক্ত এদের অনেক প্রিয়, অনেক মজা। কে ওখানে? কে কে ওখানে? ওয়েলকাম ব্যাক সবাইকে, আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। রাতের নীরবতা ভেঙে যখন শোনা যায় কারো চাপা কান্না, কিংবা কবর থেকে উঠে আসে অচেনা ছায়া, তখনই শুরু হয় সত্যিকারের ভয়। আপনি শুনছেন ভয়েস অফ আকাশ, যেখানে গল্প নয়, ঘটনাই বলে ভয় কতটা বাস্তব হতে পারে। আজকের ঘটনা জিনপাড়া মাদ্রাসার অভিশপ্ত ঘর। চোখ বন্ধ করে শুনতে থাকুন আর অনুভব করুন মাদ্রাসার পাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। বছর খানেক আগে আশ্বিন মাসে ময়মনসিংহের গোড়াউত্রা নদীর পাশে এক পুরনো গ্রামে আমি গিয়েছিলাম। গ্রামের নাম চরকান্দা। গ্রামের এক বন্ধুর কাছে যাওয়া। তার থাকার জায়গা ছিল মাদ্রাসার পাশেই একটা রুমে। মাদ্রাসাটা ছিল প্রায় 70 থেকে 80 বছরের পুরনো। পাশেই ঘন ঝোপঝাড়ের মাঝেই একটা পুরনো কবরস্থান, কিন্তু গ্রামের লোকেরা ওটাকে কবরস্থান না বলে জিনপাড়া বলতো। আমি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এই ঘটনাটা লিখতে গিয়েও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার ঘুমানোর জায়গা ছিল সেই মাদ্রাসার পিছনের রুমে। জানালার ঠিক বাইরে ঝোপঝাড়, আর একটু দূরেই সেই কবর। রাতের প্রথম দিকটা একদম স্বাভাবিক ছিল, তবে ফজরের দিকে হঠাৎ একটা আওয়াজে ঘুম ভাঙলো আমার। ঘুম ভেঙে দেখি জানালার পাশে এক নারীর মতো দেখতে একটা ছায়া দাঁড়িয়ে, মাথায় সাদা ওড়না, চোখের জায়গায় শুধু অন্ধকার। হঠাৎ মুখ ঘুরিয়ে বলে, এই ধর আমার, কেন এসেছিস? তোর কি জীবনের মায়া নেই? আমার গলা শুকিয়ে গেল। চিৎকার করতে চাইলেও শব্দ বের হলো না। তারপর আমি মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, আর চোখের সামনেই ধীরে ধীরে সে অবয়বটা মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম দুঃস্বপ্ন, কিন্তু সকালে ঘরের মেঝেতে কাদা মাখা পায়ের ছাপ দেখতে পাই। পরদিন আমি সে মাদ্রাসার হুজুরের কাছে গেলাম। তিনি একজন পরহেজগার মানুষ। তাকে রাতে ঘটে যাওয়া সেই ঘটনাটা আমি খুলে বললাম। আমার ঘটনা শুনে তিনি থমকে যান। তারপর তিনি বলেন, তুমি জানো না ওখানে কে ছিল? আমি হুজুরের কাছে পুরো ঘটনাটা জানতে চাইলাম। তারপর হুজুর বললেন, বছর 5 আগে একজন হাফেজ ছাত্র নামাজ পড়া শেষ করে ওই রুমে ঘুমাতে গিয়ে আর জেগে ওঠেনি। তার ঘর ছিল মাদ্রাসার পিছের ওই ঘরটাই। তারপর ময়না তদন্তে কিছুই পাওয়া যায়নি, কিন্তু মৃতদেহের চোখ ছিল খোলা,
আর পুরো শরীরে ছিল কালো দাগ। আর মাদ্রাসার পেছনে সেই কবরস্থানটা আসলে এক ফকিরের তন্ত্র সাধনার জায়গা ছিল বহু বছর আগে। লোকটা বলতো সে খবিজ জিন নিয়ন্ত্রণ করতে পারে। সে কবর খুঁড়ে জিনদের নাম দিয়ে তাবিজ পুঁতে রাখত। একদিন লোকটা হঠাৎ নিখোঁজ হয়ে গেল। তারপরেই কবরস্থানটার চারপাশে অদ্ভুত ছায়া দেখা যায়। তারপর দ্বিতীয় রাতে আমি আবার ঘুমাতে গেলাম সেই রুমেই। রাত 2টা 40-এ আবার হঠাৎ একটা গলার শব্দে আমার ঘুম ভাঙে। কে যেন খুব কর্কশ কণ্ঠে কোরআনের আয়াত উল্টো করে উচ্চারণ করছে। আমি তখন দরজার নিচ দিয়ে তাকিয়ে দেখলাম আলো, অথচ বাইরের লাইট বন্ধ ছিল। আস্তে করে দরজা খুলে দেখি একজন মাটিতে পড়ে আছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক রক্তচক্ষু বিশিষ্ট অবয়ব, যার পা নেই, শূন্যে ভাসছে। সে বলে, আমার দেহ কবরের নিচে, তুই যদি আলো জ্বালাস আমি তোর প্রাণ নেব। আমি দৌড়ে রুম থেকে বের হই, বাইরে কেউ নেই। এটা দেখার পর আমি মাদ্রাসার দিকে দৌড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। তারপর হুজুর তাহাজ্জুদের সময় উঠে দেখে আমি মাদ্রাসার সামনে পড়ে আছি। হুজুর আমাকে তার রুমে নিয়ে গিয়ে দোয়া কালাম পরে শরীর বেঁধে দিল। পরদিন সকালে আমি গ্রামে হাঁটতে বের হই। এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলে তিনি বলেন, বাবা, ওই কবরগুলো কবর না, ওইখানে তন্ত্র সাধনা করা হতো। জীবন্ত মানুষ মাটি চাপা পড়েছিল। আরেকটা কবর আছে যেটা কেউ খোঁড়েনি, কারণ ওখানে নাকি খবিজ জিন ঘুমিয়ে আছে। তিনি আরো বলেন, একদিন এক ইমাম সাহেব সেই কবর খুঁড়তে গিয়েছিলেন। এরপর থেকে সে পুরো পাগল হয়ে যায়। সে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিত, আবার বলতো, ওরা আমার চোখ দিয়ে সব দেখে। আমি সিদ্ধান্ত নেই সব জেনেও শেষ 8টা থেকে যাব। রাত 3টার সময় আমি দেখি জানালার বাহিরে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার মুখ নেই। তিনি শুধু গলায় ফিসফিস করে বলেন, তোকে তো ডাক পাঠানো হয়েছে, তুই তো রাজি হয়েছিস। আমি তখনও বুঝিনি কি বলছে। তবে তারপর যা ঘটে আমি কসম করে বলছি জীবনেও ভুলবো না। আমার শরীরের উপর চাপ পড়ে, পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। আমার গায়ে কোনো কাপড় ছিল না, তারপরও খুব ঘামছিল। তখন জানালা থেকে একটা হাত ঢুকে আসে। সে আমার গলা চেপে ধরে, আর আমি দেখলাম বাহিরে একটা অবয়ব দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ নেই, শুধু কালো গর্ত। তখন আমি জ্ঞান হারাই। চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে। আমার বন্ধুরা বলে, মাদ্রাসার ঘর থেকে চিৎকার শুনে তারা গিয়ে দেখে আমি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছি, আর জানালার পাশে মাটি খোঁড়া। সেই জায়গা থেকে একটা পুরনো হাড়গোড় ভর্তি কাপড় পেঁচানো বাক্স বের হয়। তাতে এক ফকিরের কঙ্কাল আর একটা চিঠি পাওয়া যায়। তাতে লেখা ছিল, এই দেহে খবিস বসেছিল, ওকে বাঁচাতে গেলে তোর আত্মা যাবে। তারপর পুলিশ এসে তদন্ত করে, কিন্তু তারা বলে কিছুই পায়নি। শেষে আজও সেই মাদ্রাসার পেছনের ঘর খালি পড়ে আছে। কেউ আর সাহস করে না থাকার জন্য। তবে মাঝে মাঝে ঝড়ের রাতে কবরস্থানের দিক থেকে আওয়াজ আসে, এই ঘর আমার। আপনি শুনলেন এক ভয়ঙ্কর সত্য ভৌতিক ঘটনা।
হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু যারা সেই রুম থেকে বেঁচে ফিরেছে তারা এখনো রাতে ঘুমাতে ভয় পায়। এমন আরো বাস্তব গা শিউরে ওঠা ঘটনা শুনতে চোখ রাখুন ভয়েস অফ আকাশে। যদি সাহস থাকে তাহলে পরের ঘটনাটাও শুনে ফেলবেন, কিন্তু মনে রাখবেন ভয় শুধু কানে নয়, মনেও ঢুকে যায়। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন ভয়েস অফ আকাশ। এখন আমরা চলে যাই আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের ঘটনা পাঠিয়েছেন তানিয়া। ঘটনা যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি তানিয়া, এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। আজকের ঘটনাটা আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া সত্যি একটি ভৌতিক ঘটনা। ঢাকার মিরপুরে আমাদের 3 তলা বাসা। আমি, ছোট বোন নিশি আর মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে ঢাকার বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে, আর আমি নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। মা আমাদের সবকিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। একদিন রাতে মা আমাকে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়, রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও করতে পারে, আর এসব আওয়াজ আমাদের কল্পনা, এই যুগে এসে এভাবে ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, শুধু মাথা নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। আজ বাসায় আমি আর নিশি একা। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গিয়েছে। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি তখন আমার রুমেই মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপাল ঘামে ভেজা আর চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছে। আমার ভ্রু কুঁচকে গেল। তুই কি বলছিস? আম্মু তো ঘন্টাখানেক আগেই খালার বাসায় গিয়েছে, দরজাটা আমি নিজেই বন্ধ করেছিলাম। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি আপু, আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠ ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে। যদি তুই মিথ্যে বলিস তবে তুই কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে পায়ে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতর তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে ফিরে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। রুমের দরজাটা বন্ধ করে দিলাম। নিশি এত ভয় কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3 বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। তুমি কোথায় মা?
আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠল। মা ধীর গলায় বললেন, আমি তো তোর খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ মা। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দোয়া পড়। খবরদার বাইরে যাস না। আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খুলতো। আমি মায়ের গলায়। কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু, এটা মা না। আমিও ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও একই অদ্ভুত বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরালো হতে লাগলো। তানিয়া, দরজা খোল। আমি তোদের ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিল না। দরজার আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টা খানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। চারদিকে কোনো শব্দ নেই। আমি জানলার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10:30। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দৌড়ে উপরে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা এত ভয় কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা তিনজন রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পোড়া পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতে রান্নাঘরে আমি আর নিশি যাই না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা তিনজনেই বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে, কিন্তু সেই কিছুটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায় রাতই ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোল।
ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। নিশিকে ডাকার সাহসও হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি আমি। মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলছে দেখি, আবার কখনো বাতি নিভে যাচ্ছে। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পরে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। 31/12/2019, নতুন বছরের সন্ধ্যা। চারদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে কি বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকতে পারেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, আমরা কালই অন্য বাসা খুঁজব। এই জায়গায় আর থাকা ঠিক হবে না। আমরা তিনজন সারা রাত একসঙ্গে কাটালাম। ঘরের প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকে মাথা গুজে কাঁদছিল। আমিও ভয় পেয়েছিলাম। তারিখ 5/1/2020। আমরা আজ বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুর চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট, পুরনো বাসার তুলনায় ছোট, কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি। নিশিও বলল, এখানে আর সেই ভয়ানক অনুভূতি নেই। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করল। আমরা শান্তিতে থাকার আশা করছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না। একদিন রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরা পেছন পেছন গেলাম। কোনো কিছু পড়েছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেতলি রাখা। মা ফিস ফিস করে বললেন, তানিয়া, নিশি, বের হও এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। মা কিছুক্ষণ পর এসে বললেন, তোদের বলেছিলাম না এসব থেকে পালানো যায় না। এরা জায়গার সঙ্গে না, এরা আমাদের সঙ্গে থাকে। মায়ের কথায় কাঁপতে শুরু করলাম। নিশি বলল, আমরা কি করব এখন মা? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে। আর কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় সবচেয়ে বড় অস্ত্র। তারিখ 20/1/2022। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যেত। নিশি প্রায়ই ঘুম থেকে উঠে দেখছে দরজা কেউ খুলে রেখেছে। আম্মুর উপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম বেশি পাশেই। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া। একজন লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন সূরা ফাতিহা পড়া শুরু করলাম। তখন ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন,
তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। তারিখ 15/2/2020। এখনো আমরা এই বাসাতেই আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে। মা প্রতিদিন দোয়া করে বাসায় পানি ছিটান। নিচেও এখন ভয় পায় না। আমার বিশ্বাস সব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতাগুলো খোঁজে। সাহস আর দৃঢ়তাই তাদের দূরে রাখতে পারে। তবে মাঝে মাঝে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই। তিনজন একসঙ্গে দোয়া পড়ি। হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। তো তোমাদের সবার আজকের এই ভৌতিক ঘটনাগুলো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আরো ভয়ানক গল্প তোমাদের সামনে শোনাবো ইনশাল্লাহ। আর তোমাদের কাছে যদি কোনো ভৌতিক গল্প থাকে তোমরা তাহলে আমাকে পাঠিও। ধন্যবাদ।